প্রতিবেশী আরব দেশগুলোর কাছে ক্ষমা চেয়েছে ইরান, কিন্তু কেন? আত্মসমর্পণ না করলে তেহরানকে কঠিন আঘাতের হুমকি ট্রাম্পের। ইরানে হামলা চালাতে গিয়ে চরম আর্থিক ক্ষতির মুখে আমেরিকা, খরচ হতে পারে $10,000 কোটি। মার্কিন সাম্রাজ্যের পতন কি হবে? $30 কোটি মার্কিন থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার রাডার ধ্বংস করেছে ইরান। আমেরিকার জন্য এটি কি বড় ধাক্কা? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলাভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। এবারে মধ্যপ্রাচ্যের প্রতিবেশী আরব দেশগুলোর কাছে ক্ষমা চাইলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। যুদ্ধের মধ্যে আরব দেশগুলোতে হামলার জন্য এই ক্ষমা চাওয়া, সেই সাথে আশ্বাস দিলেন নতুন করে ইরানে হামলা না হলে মধ্যপ্রাচ্যের দেশগুলোতেও আর আঘাত হানবে না তেহরান। তবে থামার কোনো লক্ষণ নেই আমেরিকা ও ইসরায়েলের মাঝে, বরং ইরান নিঃশর্ত আত্মসমর্পণ না করা পর্যন্ত হামলা চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানান শিগগিরই আরও জোরালো হামলা চালানো হবে। আর এরপর শনিবার 8ম দিনের শুরু থেকেই ইরানের রাজধানী তেহরান সহ বিভিন্ন শহরে চলছে মার্কিন ইসরায়েলি বাহিনীর তাণ্ডব। ইসরায়েল সহ মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা চালাচ্ছে ইরানও। সঞ্জিদা ইসলাম তন্নির ডেস্ক রিপোর্ট। ইরানের দফায় দফায় মিসাইল হামলায় গেল 7 দিনে প্রায় অচল মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর কাছে এবার ক্ষমা চাইলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইরানের ওপর নতুন করে আমেরিকা ও ইসরায়েলের জোট বাহিনী আঘাত না হানলে মধ্যপ্রাচ্যের কোনো দেশের ওপর আর কোনো হামলা চালানো হবে না বলেও আশ্বাস দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট। ইরানের বৃষ্টির মতো মিসাইল ও ড্রোন হামলায় যখন পুড়ছে জ্বলছে সৌদি আরব, কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও ওমান সহ মধ্যপ্রাচ্যে তেল, গ্যাস ক্ষেত্র, বিলাসবহুল হোটেল স্থাপনা ও ওই অঞ্চলে থাকা মার্কিন সামরিক ঘাঁটি, ঠিক তখনই প্রতিবেশী মুসলিম দেশগুলোর কাছে ইরানের এই দুঃখ প্রকাশ, ক্ষমা চাওয়া। আমি ব্যক্তিগতভাবে প্রতিবেশী দেশগুলোর কাছে ক্ষমা চাই যারা ইরানের কর্মকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রতিবেশী দেশগুলোর শান্তি নষ্ট করার কোনো পরিকল্পনা নেই আমাদের। অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদের সিদ্ধান্ত নিয়েছে প্রতিবেশী দেশগুলো থেকে আমাদের উপর আক্রমণ না করা হলে আমাদের সশস্ত্র বাহিনী তাদের উপর অভিযান চালাবে না। শুধু ক্ষমা নয়, বিশ্ব বাণিজ্যের অচল অবস্থায় কিছুটা স্বস্তি দিতে হরমুজ প্রণালী আংশিক খুলে রাখার ঘোষণাও দিয়েছে ইরান। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের জাহাজ ছাড়া অন্যান্য দেশগুলো বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক পথ ব্যবহার করতে পারবে বলে জানিয়েছে তেহরান। আর হামলার আতঙ্কের মধ্যেই সীমিত পরিসরে আকাশপথ খুলে দিচ্ছে কাতার। দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে আপাতত শুধু উদ্ধারকারী ও জরুরি পণ্যবাহী কার্গো ফ্লাইট চলাচলের অনুমতি দেওয়া হবে। সম্প্রতি সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত এই যুদ্ধে ইরানের ওপর হামলা চালাতে নিজেদের মাটি ব্যবহার না করতে দেওয়ার ঘোষণা দেয়। একই সাথে আমেরিকা ও ইসরায়েলের সাথে যোগ দিয়েও এখন পর্যন্ত কোনো দেশ ইরানের ওপর হামলা চালায়নি। আর এই দুটি কারণেই ইরান তার প্রতিবেশীদের কাছে এত দ্রুত সময়ে ক্ষমা চাইল বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে ছাড় নেই আমেরিকা ও ইসরায়েলের জন্য। গেল 28 ফেব্রুয়ারি সংঘাত শুরুর পর শনিবার যুদ্ধের 8ম দিনে এসে ইসরায়েলে হামলা তীব্র করেছে ইরান। তাদের হামলায় বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে ইসরায়েল। গেল এক সপ্তাহে ইসরায়েলে 1000-এর বেশি মিসাইল হামলা চালিয়েছে তেহরান। এতে বেশ কয়েকজন ইসরায়েলি নিহত হয়েছে, আহত 1500-এরও বেশি। বহু হতাহতের পাশাপাশি অসংখ্য ইসরায়েলি নিরাপদ আশ্রয়ে বাংকার বা বেসমেন্টে চলে গেছে। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে ইরান থেকে নতুন দফায় বেশ কিছু ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এসব ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলায় কাজ করছে ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। বিভিন্ন এলাকার স্থানীয় বাসিন্দাদের মোবাইল ফোনে সতর্ক বার্তাও পাঠিয়েছে দেশটির সামরিক বাহিনী। এছাড়া শনিবার সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটি ও সাইবা তেল ক্ষেত্রের দিকে ধেয়ে আসা দুটি ইরানি ব্যালিস্টিক মিসাইল ভূপাতিতের দাবি করেছে রিয়াদ। 86টি মিসাইল ও 148টি ড্রোন প্রতিহতের দাবি করেছে বাহরাইনের প্রতিরক্ষা বাহিনী। কাতারকে লক্ষ্য করে ছোড়া মিসাইলও ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার। হরমুজ প্রণালীর কাছে মাল্টার পতাকাবাহী তেলের ট্যাঙ্কারে ড্রোন হামলা চালিয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC। ইরানের ওপর হামলা জোরালো করেছে আমেরিকা ও ইসরায়েলের জোট বাহিনীও। শনিবার 8ম দিনে ইরানের বিভিন্ন শহরে বিমান ও মিসাইল হামলা আরও জোরালো করেছে তারা। রাজধানী তেহরান ও ইস্পাহান শহরে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি করেছে ইসরায়েল।
এতে তেহরানের প্রধান ও সবচেয়ে ব্যস্ত মেহেরাবাদ বিমানবন্দর ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানের সংবাদ সংস্থা ফার্স নিউজের তথ্য অনুযায়ী গেল ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ৬,৫০০-এর বেশি বেসামরিক স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। ১৩০০-র বেশি নিরীহ ইরানিকে হত্যা করেছে তারা। ইরান নিঃশর্তে আত্মসমর্পণ না করা পর্যন্ত হামলা চলবে বলে হুঁশিয়ার করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, আত্মসমর্পণের আগে ইরানের সাথে আর কোনো আলোচনাই যাবে না ওয়াশিংটন। ইরানের সম্ভাব্য মার্কিন হামলার বিষয়ে রাশিয়া গোপন তথ্য দিয়ে তেহরানকে সাহায্য করছে বলে অভিযোগ এনেছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন হেগসেথ। আর ইরানের ওপর যুদ্ধ শুরুর পর সবচেয়ে বড় বোমা হামলা চালানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। হামলা চালাতে ইসরায়েলের কাছে আনুমানিক ১৫ কোটি ১৮ লাখ মার্কিন ডলার মূল্যের জরুরি অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। অস্ত্রের এই প্যাকেজে BLU-100 10AB বোমা এবং লজিস্টিক ও প্রযুক্তিগত সহায়তা থাকবে। ইরান ছাড়াও লেবাননেও চলছে বর্বর ইসরায়েল ও আমেরিকার যৌথ অভিযান। দক্ষিণ লেবানন এবং বেকা উপত্যকার সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অতিরিক্ত সামরিক অবকাঠামো লক্ষ্য করে রাতভর বিমান ও রকেট হামলা চালানোর দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। এসব হামলায় ২৫০-র কাছাকাছি লেবানিজ নাগরিককে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে লেবানন সরকার। সানজিদা ইসলাম তন্নি, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। ইরানে হামলা চালিয়ে নিজেই চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছে আমেরিকা। প্রতিদিনই বিপুল অর্থ ব্যয় হচ্ছে যুদ্ধ পরিচালনায়। মোতায়েন করা হচ্ছে যুদ্ধজাহাজ, ক্ষেপণাস্ত্র ও সামরিক ঘাঁটি। ইরানে হামলার প্রথম দিনে আমেরিকা খরচ হয়েছে প্রায় ৭৭ কোটি ৯০ লাখ মার্কিন ডলার। আর যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে আরও ৪ থেকে ১০,০০০ কোটি মার্কিন ডলার খরচ হতে পারে বলে সতর্ক করেছেন বিশ্লেষকরা। তারা বলছেন, যুদ্ধ যত দীর্ঘ হবে তত দ্রুত পতন ঘটবে আমেরিকার। প্রশ্ন উঠেছে, ইরান যুদ্ধকে আমেরিকার পতন ডেকে আনবে? হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। মার্কিন সাম্রাজ্যের পতন ডেকে আনছে ইরানের সঙ্গে চলমান যুদ্ধ। এই সংঘাত মধ্যপ্রাচ্যের অন্য আর 10টা লড়াইয়ের মতো নয়, বরং এবারের সংঘর্ষ আমূল বদলে দেবে আঞ্চলিক শক্তির ভারসাম্য। গত 2 দশকেরও বেশি সময় ধরে ইরানকে কেন্দ্র করে যুদ্ধের পায়তারা করে আসছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। অনেক বিশ্লেষকের মতে ট্রাম্পের কাঁধে বন্দুক রেখে নিজের ফায়দা হাসিল করছেন তিনি। প্রতি মুহূর্তে বাড়ছে যুদ্ধের উত্তাপ। শক্তিশালী যুদ্ধজাহাজ মোতায়েন, দামি ক্ষেপণাস্ত্র ব্যবহার ও সামরিক ঘাঁটি রক্ষায় প্রতিদিনই বিপুল অর্থ ব্যয় করছে ওয়াশিংটন। এমন ব্যয়বহুল যুদ্ধ লম্বা সময় চললে পতন ঘটাতে পারে পরাশক্তির। তাহলে কি সেরকম পরিণতির দিকেই যাবে আমেরিকা? মধ্যপ্রাচ্যে এবারের যুদ্ধ আমেরিকার জরুরি নিরাপত্তার স্বার্থে শুরু হয়নি বলে মনে করেন অনেক সমালোচক। তাদের দাবি, ইসরায়েলের দীর্ঘদিনের আঞ্চলিক কৌশল ও নেতানিয়াহুর কুচক্রী মনোভাব থেকেই এই সংঘাতের জন্ম। বহু বছর ধরে ইসরায়েলি রাজনীতিতে নতুন মধ্যপ্রাচ্য গড়ার ষড়যন্ত্র আলোচিত হয়ে আসছে। তাদের পরিকল্পনা হল জায়নবাদের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠার জন্য ভূরাজনৈতিক অবস্থান, স্থানীয় সীমান্ত, শক্তির ভারসাম্য এবং আঞ্চলিক প্রভাব নতুন করে সাজানো। ওয়াশিংটনের বক্তব্য অবশ্য ভিন্ন। মার্কিন প্রশাসনের দাবি, ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং পারমাণবিক সক্ষমতা বড় হুমকি হয়ে উঠছে, আর সে কারণেই এই যুদ্ধ প্রয়োজন ছিল। 2003 সালে ইরাক আক্রমণের আগেও নিরাপত্তার যুক্তি দিয়েছিল তৎকালীন মার্কিন প্রশাসন। তখন বলা হয় সাদ্দাম হোসেনের কাছে গণবিধ্বংসী অস্ত্র আছে। পরে দেখা যায় সেই দাবি পুরোপুরি মিথ্যা। ইরাক যুদ্ধ তখন মধ্যপ্রাচ্যে দীর্ঘ অস্থিরতা, ব্যাপক প্রাণহানি এবং পশ্চিমা শক্তির বিশ্বাসযোগ্যতায় বড় আঘাত নিয়ে আসে। বর্তমান ইরান সংকটেও একই ধরনের কূটনৈতিক নাটকের অভিযোগ উঠছে। ওমান ও জেনেভার আলোচনায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কমানো এবং আন্তর্জাতিক তদারকি মেনে নেওয়ার ইঙ্গিত দিয়েছিল তেহরান, কিন্তু কূটনৈতিক পদক্ষেপের তোয়াক্কা করা হয়নি। শেষ পর্যন্ত ইসরায়েলকে অনুসরণ করে ইরানে হামলা শুরু করে আমেরিকা। ইসরায়েলি সামরিক শক্তি অপরাজেয়, এমন ধারণা প্রতিষ্ঠিত করার চেষ্টা করে আসছে পশ্চিমারা। আমেরিকার পুরোপুরি সমর্থন থাকলেও চলমান যুদ্ধে ইরানের দাঁতভাঙা জবাব বুঝিয়ে দিচ্ছে ধরাছোঁয়ার বাইরে নয় ইসরায়েল। বর্তমান সংঘাতে সবচেয়ে বড় পার্থক্য হল প্রতিপক্ষের শক্তি। ইরানকে 2003 সালের ইরাক বা 2001 সালের আফগানিস্তানের সঙ্গে তুলনা করতে নারাজ অনেক বিশ্লেষক। কারণ তেহরানের রয়েছে বড় সেনাবাহিনী, শক্তিশালী ক্ষেপণাস্ত্র ভাণ্ডার, নিজস্ব ড্রোন প্রযুক্তি এবং দীর্ঘদিন
দীর্ঘদিনের সামরিক প্রস্তুতি। ফলে যুদ্ধ দীর্ঘায়িত হলে কেবল ইসরায়েল ও মধ্যপ্রাচ্য নয়, হুমকিতে পড়তে পারে মার্কিন সাম্রাজ্যের ভবিষ্যৎ। হাফিজুল ইসলাম, বাংলাভিশন। বিশ্বব্যাপী জ্বালানি বাজারে ইরান যুদ্ধের তীব্র প্রভাব পড়তে শুরু করেছে। এরই মাঝে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম 2 বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় ঝুঁকির মুখে পড়েছে বৈশ্বিক সরবরাহ ব্যবস্থাও। এ অবস্থায় জ্বালানি আমদানি নির্ভর বাংলাদেশও সম্ভাব্য সংকট ও মূল্য বৃদ্ধির ঝুঁকির মধ্যে পড়েছে। হিজাল জোবায়ের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ইরান যুদ্ধের প্রেক্ষাপটে বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম গত 2 বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। 6 মার্চ বিশ্ববাজারে ব্যারেল প্রতি অপরিশোধিত তেলের দাম $93 ছাড়িয়েছে। এক সপ্তাহের ব্যবধানে এই বৃদ্ধির হার প্রায় 34%। ব্রিটিশ সংবাদ মাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমস জানিয়েছে 2023 সালের পর আন্তর্জাতিক বাজারে এটাই অপরিশোধিত তেলের সর্বোচ্চ দাম। জ্বালানি বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান রাইস্টাড এনার্জির বিশ্লেষক হোরহে লিওন এই পরিস্থিতিকে বিশ্ব অর্থনীতির জন্য একটি বিপর্যয়কর ঝুঁকি হিসেবে দেখছেন। তার মতে এটি এমন এক সন্ধিক্ষণ যখন বোঝা যাচ্ছে না এটি কি সাময়িক সংকট নাকি বিশাল অর্থনৈতিক বিপর্যয়ের শুরু। যদি সরবরাহ ব্যবস্থা 2 সপ্তাহের বেশি বন্ধ থাকে তবে বৈশ্বিক অর্থনীতিতে এর মারাত্মক প্রভাব পড়বে। ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী মধ্যপ্রাচ্যের সংঘাত 4 সপ্তাহের বেশি স্থায়ী হলে ইউরোপীয় ইউনিয়ন নতুন করে অর্থনৈতিক সংকটে পড়বে। মধ্যপ্রাচ্যের তেল ও গ্যাসের ওপর নির্ভরশীলতার কারণে ইইউ সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। এরই মাঝে ওই অঞ্চলে হুহু করে বাড়ছে জ্বালানির মূল্য। ইউরোপের বাজারে গ্যাসের দাম 30% বৃদ্ধির খবর পাওয়া গেছে। যুক্তরাজ্যে 16 মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে পেট্রোল ও ডিজেলের দাম। বিশ্লেষকরা বলছেন মধ্যপ্রাচ্যের দেশগুলোর কাছে কয়েক সপ্তাহের তেল মজুদ আছে, কিন্তু সেই মজুদ ফুরিয়ে গেলে এবং উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে গেলে বিশ্ববাজার সামাল দেওয়া কঠিন হয়ে পড়বে। জ্বালানি পরামর্শক প্রতিষ্ঠান এনার্জি অ্যাসপেক্টসের প্রতিষ্ঠাতা অমৃতা সেন বলেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময় তেলের দাম অল্প সময়ের জন্য $128 পর্যন্ত উঠলেও পরে দ্রুত কমে যায়, কিন্তু এবারের পরিস্থিতি ভিন্ন। এবার অন্তত প্রতিদিন প্রায় 1 কোটি ব্যারেল তেল সরবরাহ সরাসরি ঝুঁকির মধ্যে পড়েছে। বাজার বিশ্লেষকদের অনেকেই মনে করছেন পরিস্থিতি দীর্ঘায়িত হলে তেলের দাম 3 অঙ্কে পৌঁছে যেতে পারে। কারো কারো মতে এটি এখন অনিবার্য। এরই মাঝে কাতারের জ্বালানি মন্ত্রী সাদ আল কাবি সতর্কতা জানিয়ে বলেছেন, উপসাগরীয় অঞ্চলের তেল ও গ্যাস রপ্তানিকারক দেশগুলো আগামী কয়েকদিনের মধ্যে উৎপাদন বন্ধ করে দিতে পারে। সাদ আল কাবি ফাইন্যান্সিয়াল টাইমসকে বলেছেন, মধ্যপ্রাচ্যের এই সংঘাত বিশ্ব অর্থনীতিকে ধসিয়ে দিতে পারে। বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় 1/5 পরিবাহিত হয় ইরান সংলগ্ন হরমুজ প্রণালী দিয়ে। যুদ্ধের জেরে এই জলপথ দিয়ে জাহাজ চলাচল বন্ধ হয়ে গেছে। এর ফলে চীন, ভারত ও জাপানের মতো বড় অর্থনীতির দেশগুলো যারা অপরিশোধিত তেলের জন্য এই রুটের ওপর নির্ভরশীল, তারা চরম সংকটের মুখে পড়েছে। কেবল এসব দেশ নয়, উদ্ভূত বাস্তবতায় সংকটময় পরিস্থিতিতে পড়তে যাচ্ছে বাংলাদেশও। এরই মাঝে জ্বালানি সংকট ও মূল্য বৃদ্ধি নিয়ে উদ্বেগ উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে সর্বমহলে। বাংলাদেশের অভ্যন্তরীণ বাজারেও নানাভাবে এর প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা অর্থনীতিবিদদের। ব্যবহৃত জ্বালানি তেলের প্রায় 95% বিদেশ থেকে আমদানি করে বাংলাদেশ। ইরান যুদ্ধের আবহে এরই মাঝে ফিলিং স্টেশনগুলোতে জ্বালানির কৃত্রিম সংকট দেখা দিয়েছে। জ্বালানি নিতে গিয়ে দীর্ঘ লাইনে দাঁড়াতে হচ্ছে যানবাহনগুলোকে। এরপরও অনেক জায়গায় জ্বালানি মিলছে না। যুদ্ধের কারণে হরমুজ প্রণালী বন্ধ হওয়ায় বাংলাদেশে জ্বালানি তেলের মজুদ 2 সপ্তাহের নিচে নেমেছে বলে জানিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি। পরিস্থিতি সামাল দিতে দক্ষিণ পূর্ব এশিয়া থেকে পরিশোধিত তেল আমদানির পরিকল্পনা করা হচ্ছে। অনেক অর্থনীতিবিদের মতে বিশ্ববাজারের চলমান এই অস্থিরতা বাংলাদেশের সামনে একটি বড় অর্থনৈতিক পরীক্ষা আকারে হাজির হতে পারে। হিজাল জোবায়ের, বাংলাভিশন। এবার ইরানের হামলায় ধ্বংস হয়ে গেছে আমেরিকার $30 কোটি মূল্যের থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার একটি উন্নত মানের রাডার। ধারণা করা হচ্ছে জর্ডানে মোতায়েন এই রাডার ধ্বংসে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে আমেরিকা। বিশ্লেষকদের মতে ঘটনাটি সদ্য হলে এটি ইরানের অন্যতম সফল সামরিক আঘাত। মোর্শেদ আলমের ডেস্ক রিপোর্ট। মধ্যপ্রাচ্যের আকাশে যুক্তরাষ্ট্রের অন্যতম শক্তিশালী প্রতিরক্ষা ঢালে বড় ধরনের ধাক্কা দিয়েছে ইরান।
পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ $30 কোটি মূল্যের একটি রাডার ব্যবস্থা ধ্বংসের দাবি ঘিরে নতুন করে আলোচনায় এসেছে তেহরানের সামরিক সক্ষমতা। মার্কিন সংবাদ মাধ্যম CNN এর প্রতিবেদনে বলা হয়েছে, জর্ডানের মোয়াফাক সালতি বিমান ঘাঁটিতে মোতায়েন যুক্তরাষ্ট্রের 3rd টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায় ব্যবহৃত RTX কর্পোরেশনের NTPY-2 রাডার এবং এর আনুষঙ্গিক সরঞ্জাম ধ্বংস হয়েছে। সম্প্রতি বাণিজ্যিক স্যাটেলাইট থেকে পাওয়া ছবিতে এই ক্ষয়ক্ষতির প্রমাণ মিলেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পরে এক মার্কিন কর্মকর্তাও 3rd সম্পর্কিত প্রতিরক্ষা সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। যুক্তরাষ্ট্রভিত্তিক চিন্তক প্রতিষ্ঠান ফাউন্ডেশন ফর ডিফেন্স অব ডেমোক্রেসিজ জানিয়েছে, জর্ডানে ইরানের অন্তত 2টি হামলার খবর পাওয়া গেছে, একটি 28 ফেব্রুয়ারি এবং অন্যটি 3 মার্চ। যদিও শুরুতে হামলাগুলো প্রতিহত করা হয়েছে বলে দাবি করা হয়েছে, পরে রাডার ধ্বংসের বিষয়টি সামনে আসে। প্রতিষ্ঠানটির সামরিক ও রাজনৈতিক শক্তি কেন্দ্রের উপপরিচালক রায়ান রবস্ট জানান, তথ্যটি সত্য হলে 3rd রাডারের উপর এই হামলা ইরানের অন্যতম সফল আক্রমণ হিসেবে বিবেচিত হবে। তবে তিনি উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের কাছে আরও রাডার রয়েছে যা আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষায় সহায়তা করতে পারে। 3rd ব্যবস্থার মূল কাজ হলো বায়ুমণ্ডলের শেষ সীমানায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করা। এটি পেট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থার তুলনায় আরও জটিল হুমকি মোকাবেলায় সক্ষম। তবে NTPY-2 রাডারটি অকেজো হয়ে যাওয়ায় এখন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষার চাপ বাড়তিভাবে পেট্রিয়ট ব্যবস্থার উপর পড়তে পারে। এদিকে মার্কিন পেট্রিয়টের PAC-3 ক্ষেপণাস্ত্রের মজুতও ইতিমধ্যে কমে আসছে বলে বিভিন্ন বিশ্লেষণে উঠে এসেছে। সেন্ট্রাল ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের তথ্য মতে সারা বিশ্বে যুক্তরাষ্ট্রের মাত্র 8টি 3rd প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে। প্রতিটির দাম প্রায় $100 কোটি, যার মধ্যে শুধু রাডারটির মূল্যই প্রায় $30 কোটি। বিশ্লেষকরা বলছেন, এত ব্যয়বহুল ও কৌশলগত সম্পদের ক্ষতি যুক্তরাষ্ট্রের জন্য বড় ধাক্কা হলেও সাম্প্রতিক ঘটনাগুলো ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতার কার্যকারিতাও নতুন করে সামনে নিয়ে এসেছে। এই পরিস্থিতিতে উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আরও চাপের মুখে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। মোর্শেদ আলম, বাংলা ভিশন। নেপালে ক্ষমতায় আসার পথে কেপি শর্মা ওলি সরকারের পতন আন্দোলনের জেনজি প্রজন্ম গণ অভ্যুত্থানের পর নেপালে অনুষ্ঠিত প্রথম সাধারণ নির্বাচনে বড় ব্যবধানে এগিয়ে আছে তাদের প্রতিনিধি দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি RSP। দলটির নেতৃত্ব দিচ্ছেন রেপার থেকে রাজনৈতিক নেতায় পরিণত হওয়া 35 বছর বয়সী বালেন্দ্র শাহ ওরফে বালেন। ভোটের প্রাথমিক ফলই বলে দিচ্ছে বালেন্দ্রই বসতে যাচ্ছেন নেপালের মসনদে। বৃহস্পতিবার অনুষ্ঠিত হওয়া নির্বাচনে এ পর্যন্ত দেয়া ফলাফলে বালেন্দ্র শাহ RSP দল 165টি আসনের মধ্যে 5টি আসনে জয় পেয়েছে। এছাড়া 161 আসনে দেয়া প্রাথমিক ফলাফলে 110টি আসনে স্পষ্টভাবে এগিয়ে আছেন বালেন্দ্র শাহ দল। অপরদিকে নেপালের সবচেয়ে পুরনো দল গগন থাপার নেপালি কংগ্রেস 4টিতে জয় ও 11টিতে আসনে এগিয়ে আছে। একটি আসনে জয় পেয়েছে কমিউনিস্ট পার্টি অব নেপাল বা UML। সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির দলটি এগিয়ে আছে 11টি আসনে। এছাড়া নেপালি কমিউনিস্ট পার্টির 2টি আসন জিতেছে এবং 10টি আসনে এগিয়ে রয়েছে। জর্ডানে পবিত্র রমজান শুধুমাত্র ইবাদতের মাস না, একই সাথে এটি স্থানীয় সংস্কৃতি, ঐতিহ্য ও ভ্রাতৃত্বের মাস। খেজুর, ফলের রস এবং লাচ্ছি দিয়ে রোজা ভাঙেন এখানকার মুসলিমরা। জনপ্রিয় খাবার মানসাফ, ফাতৌশ ও কাতাইফ ও প্যানকেকের স্বাদ ঘরে ঘরে আনন্দ ছড়ায়। দিনে প্রকাশ্যে পানাহার কঠোরভাবে নিষিদ্ধ, আইন ভাঙলে আছে জরিমানা ও কারাদণ্ডের বিধান। জর্ডানে মাহে রমজান পালন নিয়ে বিস্তারিত থাকছে হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে। মধ্যপ্রাচ্যের আরব দেশ জর্ডান ফিলিস্তিনের প্রতিবেশী দেশটির মোট জনসংখ্যার 90% বেশি সুন্নি মুসলমান। মরুময় জর্ডান একসময় ছিল উসমানীয় খিলাফতের অংশ। জর্ডানে রমজান আসে রাজকীয় আমেজ নিয়ে।
জর্ডানের ইফতার আয়োজনে থাকে নানা স্বাদের খাবার, ফলের শরবত, খেজুর আর লাচ্ছি দিয়ে রোজা ভাঙেন মুসলমানরা। রোজাদারদের কাছে নানা রকম স্যুপের আছে বেশ কদর। ভেজিটেবল, চিকেন, মাশরুম, ভার্মেসেলি ও মসুর ডালের স্যুপ এখানকার নিয়মিত খাবার। ঐতিহ্যবাহী জর্দানি খাবার মানসাফ স্থানীয় বাসিন্দাদের কাছে জনপ্রিয় আইটেমটি মাংসের তৈরি। প্রথমে ভেড়ার মাংসকে হালকা মশলা দিয়ে রান্না করা হয়, তার উপর দেয়া হয় দই ও কাজু বাদাম। মানসাফের সাথে পরিবেশন করা হয় গরম রুটি। ফাত্তৌশ নামে একটি আইটেম জর্দানি ইফতারে অবশ্যই থাকে। সেদ্ধ রুটির ছোট ছোট টুকরো সহ তাজা সবজি মিশিয়ে তৈরি হয় এই আইটেম। সাজানোর জন্য উপরে দেয়া হয় ডালিম, জলপাই, তেল এবং লেবুর রস। রমজান জুড়ে চালের আটার তৈরি পিঠার কদর বাড়ে জর্ডানের রাজধানী আম্মানে। দস্তরখানের জেল্লা বাড়ায় দারুচিনি, পুদিনা পাতা, আখরোট ও চিনির মিশ্রণে তৈরি ঐতিহ্যবাহী খাবার কাতায়েফ। দেশটিতে আছে প্যানকেকের সাথে মধু, বাদাম ও বিভিন্ন রকম ফল খাওয়ার প্রচলন। জর্ডানে মাহে রমজানের দিনের বেলায় মুসলমানদের জন্য প্রকাশ্যে খাওয়া নিষিদ্ধ। ধরা পড়লে গুনতে হয় জরিমানা অথবা কারাদণ্ড। কিছু ব্যতিক্রম ছাড়া খোলা দোকানে মদ বিক্রিতে থাকে কঠোর নিষেধাজ্ঞা। আরব অঞ্চলের বিভিন্ন দেশের মতো জর্ডানেও তারাবি, সেহরি আর কোরআন তেলাওয়াতে মুখর হয়ে ওঠে রমজানের রাতগুলো। রীতিনীতি আর আয়োজন উদযাপনে ভিন্নতা থাকলেও আল্লাহর সন্তুষ্টি জর্ডানের মুসলমানদের সত্যিকারের চাওয়া। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। মিশরের রাজধানী কায়রোর বুকে দাঁড়িয়ে আছে মধ্যযুগীয় ইসলামী স্থাপত্যের এক অনন্য নিদর্শন, সুলতান হাসান মসজিদ। মামলুক শাসক সুলতান আল নাসির হাসানের উদ্যোগে 14 শতকে নির্মিত এই বিশাল মসজিদ শুধু ইবাদতের স্থানই নয়, একসময় এটি ছিল গুরুত্বপূর্ণ ইসলামী শিক্ষাকেন্দ্র। সুউচ্চ গম্বুজ, বিশাল প্রাঙ্গণ এবং সূক্ষ্ম কারুকাজে ভরপুর এই স্থাপনা আজও কায়রোর ইতিহাস ও ঐতিহ্যের গৌরব বহন করছে। সুলতান হাসান মসজিদকে নিয়ে থাকছে দেশে দেশে মসজিদের আজকের পর্ব। সুলতান হাসান মসজিদ মিশরের রাজধানী কায়রোর অন্যতম গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নিদর্শন। এটি কায়রোর সালাহ আদ-দিন স্কোয়ার সংলগ্ন এলাকায় অবস্থিত এবং ইসলামী স্থাপত্য শিল্পের এক চমৎকার উদাহরণ হিসেবে বিবেচিত হয়। 1356 সালে মামলুক শাসক সুলতান আল নাসির হাসান এই মসজিদ নির্মাণের কাজ শুরু করেন এবং 1363 সালে মসজিদের নির্মাণ কাজ শেষ হয়। এই মসজিদটি শুধুমাত্র নামাজ আদায়ের স্থানই নয়, এটি একটি ইসলামিক শিক্ষাকেন্দ্র হিসেবেও প্রতিষ্ঠিত হয়েছিল। সুলতান হাসান মসজিদের স্থাপত্যশৈলী অত্যন্ত জাঁকজমকপূর্ণ এবং সুলতানি আমলের ইসলামী নির্মাণ শৈলীর অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন। এর বিশাল প্রবেশদ্বার, সুউচ্চ মিহরাব এবং সুনিপুণ কারুকার্য করা দেয়াল মসজিদটিকে অনন্য মর্যাদা দিয়েছে। মসজিদের প্রধান গম্বুজের উচ্চতা প্রায় 48 মিটার, যা সে যুগের বিবেচনায় এক অসাধারণ নির্মাণ কীর্তি। মসজিদটি চতুর্ভুজাকৃতির একটি খোলা প্রাঙ্গণের চারপাশে 4টি বড় বড় আইওয়ান নিয়ে গঠিত। প্রতিটি আইওয়ানে ইসলামের 4টি প্রধান মাযহাবের জন্য আলাদা স্থান নির্ধারিত ছিল, যেখানে শিক্ষার্থীরা ধর্মীয় শিক্ষা গ্রহণ করত। এই মসজিদে একসঙ্গে প্রায় 4000 মানুষের নামাজ আদায়ের ব্যবস্থা রয়েছে, যা এটিকে কায়রোর অন্যতম বৃহৎ মসজিদে পরিণত করেছে। মসজিদের অভ্যন্তরীণ নকশা এবং মার্বেল খোদাই করা কাজ দেখলে বোঝা যায় কতটা নিখুঁতভাবে এবং যত্ন নিয়ে এটি নির্মাণ করা হয়েছিল। মসজিদের বড় আঙিনা এবং কেন্দ্রীয় ফোয়ারা এটি আরও মনোরম করে তুলেছে। সুলতান হাসান মসজিদ শুধুমাত্র ধর্মীয় কেন্দ্র নয়, এটি মিশরের গৌরবময় অতীত ও ইসলামী শিল্পের এক মূল্যবান নিদর্শন। বর্তমানে এটি শুধু মুসলিমদের জন্য নয়, ইতিহাস ও স্থাপত্য প্রেমীদের জন্য এক গুরুত্বপূর্ণ আকর্ষণ হিসেবে বিবেচিত হয়। শতাব্দীর পর শতাব্দী ধরে দাঁড়িয়ে থাকা এই মহান স্থাপনাটি ইসলামী স্থাপত্যের এক বিস্ময়কর সৃষ্টি, যা আজও দর্শনার্থীদের বিমোহিত করে রাখে। ইমরান মাহমুদ, বাংলা ভিশন। ইসলামের ইতিহাসে বিশেষ মর্যাদার একটি দেশ ইথিওপিয়া। 615 খ্রিস্টাব্দে মক্কার নির্যাতন থেকে বাঁচতে সাহাবায়ে কেরামরা প্রথম হিজরত করেছিলেন অবিসিনিয়ায়, বর্তমান ইথিওপিয়ায়। ন্যায়পরায়ণ খ্রিস্টান শাসক নাজ্জাশী তাদের আশ্রয় দেন এবং ধর্ম পালনের স্বাধীনতা নিশ্চিত করেন। এরপর থেকে সেখানে ইসলামের ভিত্তি স্থাপন শুরু হয়। গড়ে ওঠে আফ্রিকার অন্যতম প্রাচীন মসজিদ নাজ্জাশী মসজিদ। বিশ্বজুড়ে মুসলিম দেশ এর ধারাবাহিক প্রতিবেদনের 17তম পর্বে ইথিওপিয়ার অনন্য মর্যাদা নিয়ে থাকছে মোর্শেদ আলমের ডেস্ক রিপোর্ট।
ইথিওপিয়ায় ইসলামের সূচনা মুসলিম ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, যা 615 খ্রিস্টাব্দে সাহাবায়ে কেরামের প্রথম হিজরতের মাধ্যমে শুরু হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে সাহাবীরা আবিসিনিয়ায় হিজরত করেন, কারণ সেখানকার রাজা নাজ্জাশী ছিলেন ন্যায়পরায়ণ এবং ধার্মিক। সেখানে কোনো নিরপরাধ ব্যক্তি নির্যাতিত হতেন না। কুরাইশরা বিষয়টি জানতে পেরে সাহাবীদেরকে তাদের হাতে তুলে দিতে বলেন। রাজা নাজ্জাশী আশ্রয় প্রার্থী মুসলমানদের কুরাইশদের হাতে তুলে দিতে অস্বীকার করেন এবং তাদের ধর্ম পালনে নিরাপত্তা ও স্বাধীনতা প্রদান করেন। হযরত জাফর ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা এর নেতৃত্বে সাহাবীরা ইথিওপিয়ায় প্রথম ইসলাম ধর্ম প্রচার করা শুরু করেন। পরবর্তীতে বিখ্যাত সাহাবী ও প্রথম মুয়াজ্জিন হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা এর জন্ম এই অঞ্চলে হয়েছিল। মদিনায় হিজরতের আগে সেখানে ইসলামের বার্তা পৌঁছে যায়, যা ইথিওপিয়াকে ইসলামের প্রথম আশ্রয়স্থল হিসেবে সম্মানিত করেছে। প্রায় 14 কোটি জনসংখ্যার দেশটির 5 কোটির বেশি মুসলমান। বিশ্বের শীর্ষ মুসলিম জনসংখ্যার বিচারে দেশটির অবস্থান 13তম। ধর্মনিরপেক্ষ রাষ্ট্রটির জনসংখ্যার প্রায় 67% খ্রিস্টান। এছাড়াও দেশটিতে খুব অল্প সংখ্যক ইহুদি, বাহাই ও ঐতিহ্যবাহী আদিবাসী ধর্মের অনুসারীরাও বাস করেন। ইথিওপিয়ায় প্রথম মুসলিম স্থাপনাগুলোর মধ্যে আফ্রিকার প্রাচীনতম মসজিদ হিসেবে পরিচিত 7ম শতাব্দীতে আবিসিনিয়ায় হিজরতকারী সাহাবীদের দ্বারা নির্মিত নাজ্জাশী মসজিদ, 1922 সালে নির্মিত রাজধানী আদিস আবাবার সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ গ্র্যান্ড আনোয়ার মসজিদ, ইসলামের 4র্থ পবিত্রতম শহর হিসেবে গণ্য করা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে স্বীকৃত হারার জগল ওয়ার্ল্ড সিটি, যেখানে প্রায় 82টি ঐতিহাসিক মসজিদ রয়েছে। হারার শহর প্রাচীন মুসলিম স্থাপত্য, সরু গলি এবং ঐতিহ্যবাহী ঘরের জন্য বিশেষভাবে পরিচিত। ইথিওপিয়া পূর্ব আফ্রিকার হর্ন অব আফ্রিকা অঞ্চলে অবস্থিত একটি বিশাল এবং বৈচিত্র্যময় ভূখণ্ড। 11,27,127 বর্গ কিলোমিটারের দেশটির চারপাশে এরিত্রিয়া ও জিবুতি, সোমালিয়া, কেনিয়া, সুদান ও দক্ষিণ সুদান অবস্থিত। দেশটির অর্থনীতির প্রধান ভিত্তি হল কৃষি, যা জিডিপির প্রায় 40% এবং কর্মসংস্থানের 85% যোগান দেয়। ইথিওপিয়ার প্রধান ও ঐতিহ্যবাহী পোশাক হল হাবেশা কেমিস, যা সাধারণত সাদা সুতির কাপড়ে হাতে বোনা নকশায় করা হয়। মুসলিম নারীরা এর সাথে নেতালা নামক ওড়না দিয়ে মাথা ও কাঁধ ঢেকে রাখেন। পুরুষরা ঐতিহ্যবাহী সাদা পোশাক গাবি বা জাব্বা পরিধান করেন। উৎসব ও বিশেষ অনুষ্ঠানে এই পোশাকগুলোই প্রধান পছন্দ। মোর্শেদ আলম, বাংলা ভিশন। এই ছিল এখনকার মতো, সাথে থাকায় ধন্যবাদ।